তুমি কি অর্ধবার্ষিকে মারা খায় চরম লেভেলে ডিপ্রেসড? তুমি কি চাচ্ছ বার্ষিকে একটা লেভেলের কামব্যাক দিতে? তোমার বাবা মা কি তোমাকে কন্টিনিউয়াস গালির উপরে রাখছে যে কেন অর্ধবার্ষিকে এত খারাপ রেজাল্ট হইলো? যদিও তুমি পড়াশোনা ঠিকই করছিলা, কিন্তু কিছু জিনিসপাতি তোমার ঠিকমতো কানেক্ট হয় নাই। সো এই ভিডিওটাতে তোমার বার্ষিক পরীক্ষায় কিভাবে তুমি কামব্যাক দিবা সেটার এভরি সিঙ্গেল ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো, ফুল একটা প্ল্যান দিব। তুমি ভিডিওটা সুন্দর মতো নোটিফিকেশন অফ করে 2x স্পিড দিয়ে দেখা শুরু করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং কমেন্টে লিখবা কামব্যাক। চলো শুরু করা যাক। সো বার্ষিক পরীক্ষায় কিভাবে স্কুলের টপ 10-এ ঢুকবো আমরা আমরা আগে একটু হাফ ইয়ারলি নিয়ে কথা বলি। মনে রাখতে হবে হাফ ইয়ারলি ইজ নাথিং। কি ব্যাপার ভাইয়া, আপনি না বলছিলেন হাফ ইয়ারলি অনেক ইম্পর্টেন্ট? লেট মি এক্সপ্লেন। দেখো, হাফ ইয়ারলিতে তোমরা কতটুকু পড়ছো? হাফ অফ দ্য সিলেবাস। অর্থাৎ তোমার বইতে যদি 10টা চ্যাপ্টার থাকে, 4টা বা 5টা চ্যাপ্টার পরীক্ষা ছিল। ইয়ার ফাইনালে ভাইয়া পুরা সিলেবাস, অর্থাৎ ফুল সব চ্যাপ্টার মিলা এক্সাম হবে। দেখো, হাফ ইয়ারলি তোমার 4টা চ্যাপ্টার মনে রাখতে ফাটে গেছে। চিন্তা করো ইয়ার ফাইনালে কয়টা চ্যাপ্টার মনে রাখতে হবে। হাফ ইয়ারলিতে উপপাদ্য ছিল 20টা 25টা, ইয়ার ফাইনালে নাম্বারটা যা দাঁড়াবে 70 থেকে 100টা। সো দিস ইজ এ টোয়াইস এক্স এফোর্ট থিং, দ্বিগুণ এফোর্ট দেওয়ার লাগে এখানে। এরপরে আরেকটা আছে লার্নিং স্পিড। আমি বলবো ব্রাদার, ইউ আর নট অ্যালোন। স্কুলের হাফ ইয়ারলিতে অনেকে আছে যা সিম্পলি পেস ক্যাচ করার কারণে টপ 10-এ ঢুকে গেছে। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পড়াটা এখনও বুঝে উঠতে পারা নাই, যারা এখনও এইটা বুঝে নাই যে লাইভ ক্লাস করে কোনো লাভ নাই, রেকর্ডেড ক্লাসই বেটার। সো যখন এই যে এরকম বিভিন্ন রকম লার্নিং আসবে যে না, আনাস ভাই শুরু থেকেই সত্য কথাই বলতেছিল, আমার রেকর্ডেড ক্লাস দরকার, আমার দ্রুত সিলেবাস শেষ করা দরকার, আমার ইম্পর্টেন্ট টপিক বোঝা দরকার, অর্থাৎ লার্নিং স্পিডের যখন পেসটা তারা ক্যাচ করে, হ্যাঁ, তখন কিন্তু অনেক স্টুডেন্ট আবার হাফ ইয়ারলিতে দেখবা যে খুব খারাপ করছে, ইয়ার ফাইনালে যা টপ 10-এ ঢুকে আছে। আবার দেখবা হাফ ইয়ারলিতে বহুত ভালো করছে, কিন্তু ইয়ার ফাইনালে ব্যাটার কোনো খোঁজখবরই নাই। সো তোমার হাফ ইয়ারলি অনুযায়ী কিন্তু রোল হয় না। রোল হয় কিসের রেজাল্ট অনুযায়ী বলো দেখি? রোল হয় হলো ইয়ার ফাইনালের রেজাল্ট অনুযায়ী। সো দেয়ার ইজ স্টিল হোপ। এবং আমাদের ইয়ার ফাইনাল কবে হয়? নভেম্বরের দিকে। সো আমাদের এখন জুলাই শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নিয়ার অ্যাবাউট 3 মাসের মতো আমাদের হাতে টাইম আছে, অর্থাৎ 90 ডের মতো টাইম লাইন আছে। নভেম্বরের শেষে ডিসেম্বরে আমরা ধরে নিব 90 দিন। সো এই 90 দিন যদি তুমি আমাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করে দিতে পারো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ তোমার রেজাল্ট অনেক ভালো হবে ইয়ার ফাইনালে। সো এখন জানি যে কিভাবে। দেখো, আমাদের প্রথম যে টার্গেটটা থাকবে, যেটা কেউ করে না, সেটা হলো আমরা 2বার বই শেষ করব। কয়বার? 2বার। দেখো, শুরু থেকে আমি যখন তোমাকে বলছিলাম যে হাফ ইয়ারলির মধ্যে বই শেষ করো, তুমি কি শেষ করছিলা? উত্তর হলো না। তুমি চিন্তা করছো সিলেবাস দেখে পড়বা, স্কুলের সিলেবাসটা বের করছো, কিন্তু স্কুলের হাফ ইয়ারলি সিলেবাসটাও তুমি প্রপারলি শেষ করতে কিন্তু পারো নাই বাবা। এটা শুধু তোমার না, সবার স্টোরি। সো আমাদের টার্গেট হলো এই 90 দিনের মধ্যে প্রথমে আমার পুরা সিলেবাস একবার শেষ হবে, দেন সেকেন্ড টাইম শেষ হবে। মজার কথা হলো প্রথমবার শেষ করতে যায় আমাদের প্রায় 45 থেকে 60 দিন লাগে যাবে, কিন্তু পরবর্তীবারে আমাদের 15 থেকে 20 দিনে আরেকবার শেষ হবে। রিজনটা কি বুঝায় বলি। ধরো তুমি একটা এলাকা ঘুরতে গেছো, ওই এলাকা তোমাকে পুরা এলাকা খুঁজে টুজে দেখতে প্রথম দিন অনেক বেশি টাইম লাগবে। তারপর আমি যদি তোমাকে বলি যে শোন, পুরান ঢাকাতে আসছিলি, দেখি আমাকে লালবাগ কেল্লা নিয়ে যা, দেখি, তুমি কিন্তু ঠাক করে লালবাগ কেল্লা নিয়ে যাবা। প্রথম দিন কি এত দূর তো লালবাগ কেল্লা চিনতে পারবা পুরান ঢাকায়? উত্তর হলো না, কারণ প্রথম দিন তো আমি চিনতেছি, জানতেছি। সো প্রথমবার যখন আমরা সিলেবাস শেষ করব, আমাদের টাইম একটু বেশি লাগবে, সেটার পদ্ধতি আমি বলে দিব। কিন্তু দ্বিতীয়বার যখন শেষ করতে যাব আমরা, অনেক তাড়াতাড়ি শেষ হবে। 2বার কেন শেষ করব? 2বার শেষ করার ফজিলতটা কি? ফজিলতটা হইল যে প্রথমবারে যখন আমরা শেষ করি, মেজরিটি স্টুডেন্ট কি করে, বার্ষিক পরীক্ষার 5 দিন 6 দিন আগে কোনো মতন টাইম সিলেবাসটা শেষ করে। ওর যে কোন কোন চ্যাপ্টারে প্রবলেম, কোন কোন চ্যাপ্টারের টপিক ইম্পর্টেন্ট, কি আসে না আসে, ও কিছুই জানে না। কিন্তু দ্বিতীয়বার যখন একটা মানুষ সিলেবাসটা দেখতে যায়, তখন কিন্তু তার নতুন কিছু লার্নিংয়ের থাকে না। দ্বিতীয়বার তখন সে শুধুমাত্র নিজের গ্যাপগুলা, মিস্টেকগুলা দেখতে পায়, এবং দ্বিতীয়বার ওই গ্যাপ আর মিস্টেকগুলা ফিল আপ হয়। দ্বিতীয়বার পড়ার কারণে ব্রেনে বেশি মনে থাকে, কারণ ব্রেন রিপিটেশনে বিশ্বাস করে। একটা ম্যাথ একবার করাচ্ছে 4 ঘন্টা ধরে, 4 ঘন্টায় 4বার দেখে দেখে করা বেটার, অর্থাৎ রিপিটেশন মেথডে আমাদেরকে খেলতে হবে। এরপরে আসো, সেটা হলো
যে আমরা যদি ইয়ার ফাইনালে ভালো করতে চাই, আমাদের মেজরিটির একটা ইস্যু হয়েছে যে আমি পড়ে গেছি, আমি জানি, ক্লাসও করছি আমি, কিন্তু পরীক্ষার হলে যে পারি নাই। সো আমরা এখন থেকে ডেইলি একটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার উইন্ডো রাখবো, যেটার নাম হলো সলভিং টাইম। সলভিং টাইম, এই টাইমটাতে আমরা সিকিউ বা এমসিকিউ বা ম্যাথ, আর 9-10-এর ক্ষেত্রে টেস্ট পেপার না, বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করব। এই টাইমটুকু আমাকে রাখতেই হবে, নাইলে আগের বার যে ঘটনা হয়েছে যে পরীক্ষার হলে ঢুকে পারি নাই, ওই ঘটনা আবারও আমাদের সাথে ঘটবে। এবার আসি, সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস। দেখো বাবা, আমি বেসিক পড়ার বিরুদ্ধে না, বেসিক আমাদেরকে পুরাটাই পড়তে হবে, কিন্তু তুমি এইটুকু বুঝা শিখো যে তোমার পুরা ফিজিক্স বইটা বা পুরা বিজ্ঞান বইটা বা পুরা ম্যাথ বইয়ের প্রতিটা ম্যাথ তোমার মাথায় ধরে পরীক্ষার হলে যাওয়া সম্ভব না। এটা প্রথম দিকে হাই এনার্জিতে মনে হয় যে ব্যাটার কথা শুনবো না, আমার সব মনে থাকবে, বাট হাফ ইয়ারলি দেওয়ার পরে কিন্তু বুঝতে পারতেছো যে সব মনে থাকবে না, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাকিং রিয়ালিটি। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তুমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যেই ক্লাসই পড়ো, তোমার স্কুলে কি কি জায়গা থেকে কোশ্চেন করবে এভরি সিঙ্গেল সাবজেক্টের প্রত্যেকটা প্রেডিক্ট করা যায়। এটার জন্য তোমাকে পড়তে হবে হলো রিভিশন ম্যাটেরিয়াল, অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেনের সিকিউ এবং এমসিকিউ ওখানে দেওয়া আছে, আর পড়তে হবে হলো সাজেশন বুক। আমি যখন শুরু থেকে তোমাদেরকে বলতেছিলাম এই যে তোমরা বিভিন্ন জায়গায় লাইভ ব্যাচে 10,000 15,000 টাকায় ভর্তি হইছো, আমাকে একটা সত্য কথা বলো তো ম্যান, তোমরা কি আদৌ সবগুলা লাইভ ক্লাস করতে পারছিলা, নাকি পরবর্তীতে যে লাইভ ক্লাসগুলো রেকর্ড দেখতেছিলা? আরও একটা সত্য কথা বলো তো, এই যে এক একটা চ্যাপ্টারের উপর এতগুলা বড় বড় ক্লাস, আদৌ কি ক্লাসগুলো করে যেতে পারছিলা, নাকি নিজেই বাসায় বসে পড়তে হয়েছে বা বাড়ির টিচারের কাছে পড়তে হয়েছে? সো এইসব অনলাইন কোর্সের আসলে যৌক্তিকতাটা কি ছিল যে এত টাকা দিয়ে কিনছো, এত জায়গায় ভর্তি হয়েছো? আমরা যারা এবার ক্যাপ লঞ্চ করছিলাম, ক্যাপের একটা বেটার ভার্সন আছে আমাদের কাছে, কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম। এই কামব্যাক প্রোগ্রামে আমরা নতুন করে যেটা অ্যাড করছি সেটা হলো আমাদের সাজেশন বুক, এবং আমাদের এখানে আলাদা করে নতুন করে 2টা ফিচার অ্যাড হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য। কামব্যাক প্রোগ্রামে 2টা করে ফিচার অ্যাড হচ্ছে। ফিচার নাম্বার 1 ইজ রিভিশন ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং সিকিউ একসাথে করে কম্বাইনলি দেওয়া থাকবে। আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হলো সাজেশন বুক। সাজেশন বুক কি, যে ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, এবং সাজেশন বুকের সলিউশনে ওই কোশ্চেনের হলো আমাদের ইজিলি সবচেয়ে ইম্পর্টেন্ট 2-3টা সিকিউ দেওয়া থাকবে। আলাদা করে আমরা প্রত্যেকটার জন্য নতুন করে রিভিশন ক্লাস করে কিন্তু অ্যাড করে দিচ্ছি। এগুলো একদম বার্ষিকের আগে আগে গ্র্যাজুয়ালি পাইতে থাকবা। সো যারা এই যে বিভিন্ন জায়গায় লাইভে ভর্তি হইছো, আমাদের কোর্সে কিন্তু লাইভ ছিল না, বা রেকর্ডেড এভরি সিঙ্গেল থিং কিন্তু তুমি পাইতা, এবং একবার পেমেন্টে তোমার পুরাটা কমপ্লিট হয়ে যেত। সো যদি তোমার মনে হয় যে না, আমি অ্যাপে বসে সুন্দর মতো উইদাউট ফোকাস নষ্ট করে ক্লাস করব, তাহলে আমাদের এই কামব্যাক প্রোগ্রামটা নিয়ে নিতে হবে। কারণ এই যে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল এবং সাজেশন বুক বা আমাদের যে রিভিশন ক্লাসগুলা, এগুলা কিন্তু কোনোটাই অন্য কোথাও তোমরা পাবা না, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই অবশ্যই এনরোল করে ফেলবা। ডেসক্রিপশনে আমাদের প্রত্যেকটা ক্লাসের হাফ ইয়ারলির পরে ইয়ার ফাইনালের কামব্যাক কোর্সের লিঙ্ক দেওয়া আছে। এখন আসি, যদি তুমি এটা না করো, যদি তুমি আমাদের কোর্সে না থাকো, তাইলে উপায় কি? উপায় হইল যে তোমাকে যে কোনো একটা গাইড বই নিতে হবে। গাইড বই থেকে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। মেজরিটি অফ দ্য টাইম 9-10-এর পোলাপানই দেখতেছো, তোমরা বোর্ড কোশ্চেন দেখলেই হবে। আর 6 to 8-এর পোলাপান, তোমরা গাইডের মধ্যে যে কোশ্চেনগুলো বারবার দেওয়া আছে ওগুলো অ্যানালাইসিস করে বের করবা যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আরও বেটার হয় যদি স্কুলের কোনো স্যারের কাছে পড়ো, তাকে বলবা যে স্যার আমার বই দাগায় দেন। কারণ হাফ ইয়ারলিতে তুমি যদি বিশ্বাস না করো, স্যারের কাছে পুরো বই দাগায় নেওয়ার পরে হাফ ইয়ারলির কোশ্চেনটা খুলে দেখিও, দেখবা যে স্যার যা যা দাগাই দিছে বা আমরা আমাদের সাজেশন বইতে যা যা দিছি ওগুলাই আসছে। ওকে, এরপরে আসি আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে এখন কথা বলবো, যে কোন সাবজেক্টটা কেমনে পড়বো আমরা ইয়ার ফাইনালের জন্য। প্রথমে আসি আমাদের বাংলা নিয়ে। বাংলার জন্য অবশ্যই আমাকে মূল বই রিডিং দিতে হবে এবং সেটার ব্যাখ্যাটা পড়তে হবে। মেজরিটি অফ দ্য টাইম বাংলায় সৃজনশীল লিখতে দেয় যে এই লাইন দিয়ে কবি কি বুঝাইছে, এইটার সাদৃশ্য ব্যাখ্যা করো, বই সাদৃশ্য ব্যাখ্যা করো। এই জিনিসগুলোর জন্য আমাকে বাংলার রিডিং পড়তে হবে আগে, এবং ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমাদের ক্লাসে আমরা এভাবে ব্যাখ্যা বলে বলে দিছি। দ্বিতীয় যেটা, বাংলার জন্য আমাদের গাইডের এমসিকিউ পড়তে হবে।
আমাদের কোর্সের সাথে মাস্টার বুক আছে, ওই মাস্টার বুকের মধ্যে আমরা গাইডের মতো করে এমসিকিউ দিয়ে রাখছি, সো ইউ ক্যান রিড দ্যাট। ইংলিশের ক্ষেত্রে খুব সিম্পলি আমাকে সিন কম্প্রিহেনশনগুলোর মিনিংগুলো খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে, গ্রামারের রুলগুলা একবার করে রিভাইজ করতে হবে, কিন্তু তারপরে যেটা করতে হবে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো প্রচুর পরিমাণে মডেল কোশ্চেন সলভ করতে হবে। ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি ট্রাই করো, ইংলিশে যদি 50টা করে মডেল টেস্ট সলভ করে যেতে পারো, তুমি চালায় পার হবা। আইসিটির ক্ষেত্রে আমাদের মূল বই রিডিং দাও, আর হলো গাইড থেকে এমসিকিউ পড়ো। গন। বিজিএস এবং ইসলাম, এখানে আমাদেরকে দাগানো বই পড়তে হবে, কারণ সব আমাদের ইম্পর্টেন্ট না, আর আমাদেরকে গাইড থেকে এমসিকিউ পড়তে হবে। বাকি থাকলো আমাদের সায়েন্সের চ্যাপ্টার। বিজ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করতে হবে। সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে না, হয়তোবা গতিসূত্র থেকে কোশ্চেন আসতেছে, হয়তোবা সালোক সংশ্লেষণ থেকে কোশ্চেন আসতেছে, হয়তোবা পানিচক্র থেকে কোশ্চেন আসতেছে। এই সব টপিকগুলো যে ইম্পর্টেন্ট এটা জানতে হবে গাইড থেকে বা সাজেশন বই থেকে বা রিভিশন ম্যাটেরিয়াল থেকে। জানার পরে আমাদের এই সায়েন্সের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে ক্লিয়ার করতে হবে এবং আমাদেরকে মূল বইয়ের দাগানো বই পড়তে হবে। আমাদের কোর্সের সাথে কিন্তু অলরেডি আমরা প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর দাগানো বই কিন্তু দিয়ে রাখছি, ঠিক আছে। এরপরে আসি আমরা আমাদের আরেকটা জায়গায় পিসিএমবিতে আসি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ম্যাথ বলতে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথকে আমি সেপারেটলি চিন্তা করি না, একটা একই টাইপেরই জিনিস, জাস্ট চ্যাপ্টার একটু জাস্ট বেশি কম বেশি আছে আর কি। ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টাইপ বুঝার লাগবে। সাপোজ তুমি এখানে প্রতিসরণের সূত্র পড়তেছো, স্নেলের সূত্র পড়তেছো, সাপোজ স্নেলের সূত্র টাইপটা ইম্পর্টেন্ট। আবার ধরো প্রতিসরণের কারণে বিম্বের গঠন, 4টা বিম্বের গঠন পড়তেছো, প্রতিফলনের কারণে বিম্বের গঠন পড়তেছো। এই যে এরকম টাইপ বা টপিকগুলো আমি বলছি, হ্যাঁ গতির 4টা সূত্রের টাইপ, বা এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ারের সূত্রের টাইপ, প্রত্যেকটা টাইপের ম্যাথ খুব ভালো মতো ক্লিয়ার হবে এবং খুঁজে বের করবা ফিজিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টাইপগুলা। এগুলা কোথার মধ্যে আছে? কিউএনএ এসএসসি সাজেশনের মধ্যে ইম্পর্টেন্ট টাইপ দেওয়া আছে। ওটা সলিউশন বুকে প্র্যাকটিসের জন্য ওই সেম টপিকের উপর বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে পিক করে সিকিউ দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদেরকে খুব ভালো মতো আগে থিওরি ক্লিয়ার করতে হবে। কেমিস্ট্রিতে মেজরিটি অফ দ্য টাইম ম্যাথ নাই, থিওরি ক্লিয়ার করব। কোনগুলা ইম্পর্টেন্ট টপিকের থিওরিগুলো খুব ভালো মতো ক্লিয়ার করব, তাহলে কেমিস্ট্রি গনকেস। ম্যাথের ক্ষেত্রে আমাকে ম্যাথ মার্ক করতে হবে। ম্যাথ কিন্তু প্রচুর, কিন্তু সব ম্যাথ পরীক্ষার হলে দিবে না। পুরা ঘন জ্যামিতি থেকে কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম দেয় সমবৃত্ত ভূমিক কোণক অথবা সিলিন্ডার, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই দুইটা ডেপথে যায়, এই দুইটা যতগুলো ম্যাথ আছে সবগুলো করে ফেলার চেষ্টা করতে হবে। আর ম্যাথের ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক করার পরে নিজে ম্যাথ সলভ করতে হবে, অর্থাৎ আমরা যতই ক্লাস দিই যা করি নিজে ম্যাথ সলভ করতে হবে, নাহলে ম্যাথ তুমি পারবা না। বায়োলজির ক্ষেত্রে সেম, আমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন বের করতে হবে। বায়োলজির কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম সৃজনশীল হলো নামে তোমার ঘুরে উল্টে পাকস্থলীর মনে করো পরিপাক দিয়ে রাখা দিয়েছে, হার্টের চিত্র আট করতে রাখা দিয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন খুঁজে বের করবা, তারপর ঠাড়া মুখস্থ দিবা, আর এমসিকিউর জন্য দাগানো বই। এই তো আমাদের প্রতিটা সাবজেক্টের পড়ার স্ট্র্যাটেজি আমি তোমাকে বলে দিলাম। এখন আসো, সেটা হলো আমাদের টাইম লাইনটা আমরা একটু ভাগ করে নিই। আমাদের হাতে এখন আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমরা ধরে নিব নভেম্বর আমাদের হাতে নাই, যদিও আছে। নভেম্বর আমরা চিন্তা করবো না, 90 দিনের প্ল্যান করি। আমরা মাস না লিখে ধরে নাও তুমি এখন যখন ভিডিও দেখতেছো তখন তোমার কাছে 90 দিন নাই, 40 দিন আছে, 45 দিন আছে, 60 দিন আছে, তাও চলবে। আমরা 3টা ফেজ চিন্তা করবো, P1, P2, P3, 3টা ফেজ। P1-এ আমরা সময় দিব ম্যাক্স গেলে 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন। P2-তে আমরা টাইম দিব 30 থেকে 40 দিন। তাহলে কত দিন গেল? 30 আর 10 40, আর থাকে আমার হলো 50-60 দিন, বাট এখানে যদি 40 আর 10 50 ধরি, এদিকে আসে 40 দিন। P3-তে আমরা টাইম দিব হইল গিয়া 20 থেকে 30 দিন, আর যদি সুযোগ থাকে P4-এ আবার আমরা একটা 10 ডেজের টাইম দিব। মানে খুব সিম্পল হিসাব হলো যে এই রেশিও অনুযায়ী, যে প্রথমে কম টাইম, তারপরে 2টা বড় বড় টাইম, লাস্টে আবার সেম কম টাইম, অর্থাৎ 1:2:2:1 এই রেশিওতে দিন ভাগ করে নিবা 4 ভাগে। ক্লিয়ার? এখন কোন পোর্শনে কি পড়াশোনা করার টার্গেট করতে হবে? পোর্শন নাম্বার 1-এ
আমাকে পড়তে হবে হইলো বাবা গ্যাপস। এই যে হাফ ইয়ারলিতে তুমি কিছু চ্যাপ্টার বাদ দিছো, কিছু জিনিস পারো নাই, কিছু জিনিস ভুল করছো, এই গ্যাপগুলো আমরা পোর্শন 1-এ পুরাটা ক্লিয়ার করব। দিস ইজ নাম্বার 1 স্ট্র্যাটেজি। আগের কোনো কিছু যদি কমপ্লিট না থাকে মনে খুচখুচ করবে। P2-তে আমরা বাকি যেটা রিমেইনিং যে সিলেবাস যেটা আছে এইটা আমরা কমপ্লিট করব। খুব সিম্পল উপায় হলো প্রতিদিন এর টার্গেট লিখে ফেলা, টার্গেট বেসড রুটিন। সাপোজ তুমি চিন্তা করো ফিজিক্স, বা সাপোজ ধরো বায়োলজির ক্ষেত্রে ধরো তুমি পরিপাক পড়বা, বা বায়োলজির ক্ষেত্রে তুমি ধরো যে কোনো কিছু একটা তুমি যে কোনো চ্যাপ্টার ধরো সালোক সংশ্লেষণের চ্যাপ্টারটা ক্লিয়ার করবা। তুমি লিখে একটা রুটিন করো যে 15 তারিখ উদ্ভিদ শরীরতত্ত্ব চ্যাপ্টার, 15 তারিখে যদি তোমার হায়াত থাকে তুমি প্রথমে ক্লাস করবা, দেন মূলব রিডিং দিবা, দেন সাজেশন বা রিভিশন ম্যাটেরিয়াল যে কোনো একটা থেকে সিকিউ সলভ করবা। ইফ ইউ রাইট ইট ডাউন, যদি এটা তোমার রুটিনে লেখা থাকে, হয় মৃত্যু না হয় শেষ করতে হবে, সোজা বাংলা কথা, এরকম করে আগাইতে হবে। ওকে, এরপরে আসো P3-তে কি করব। P3-তে আমি এবার সেকেন্ড টাইম সিলেবাস কমপ্লিট করব। অর্থাৎ এই যে আমার হাফ ইয়ারলি সিলেবাস এবং বাকি যে ইয়ার ফাইনালের আগে যতটুকু বাকি ছিল পুরাটাই আমি P3-তে পড়ব। এইবার পড়ার সময় আমরা কি করব, এই যে আমরা এইখানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্ট্র্যাটেজি লিখছি না, এগুলো লেখার পরে আমরা যে এই যে সাজেশন বই ফলো করতেছি না, সাজেশন বই বা রিভিশন ম্যাটেরিয়াল, এইখানটাতে আমরা শুধুমাত্র আমরা আগের বার যে মিস্টেকগুলা করছি বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ছিল বা যেগুলো আমাদের কাছে টাফ লাগছিল সেগুলো জাস্ট আরেকবার পড়বো, তাহলে দেখবা চ্যাপ্টার আগাবে। অর্থাৎ এবার আমি পুরা বই আবার জিরো থেকে রিডিং পড়বো না, পুরা চ্যাপ্টারের একাডেমিক ক্লাস করব না, কোর্সের মধ্যে তখন ওয়ান শট ক্লাস থাকবে, আমি শুধুমাত্র তখন ওয়ান শট ক্লাসগুলো করব। ক্লিয়ার? এরপরে আসো, সেটা হলো P4-এ যায় কি করব। P4টা অনেক সিগনিফিকেন্ট, যদি টাইম পাবো আমরা প্রত্যেকটার উপরে এক্সাম দিব। বাবারা তোমরা যখন কোর্সে থাকো তোমরা কি একটু নিচের দিকে আসে এই জিনিসগুলো দেখতে পারো না যে প্রত্যেকটা সাবজেক্টের উপর এক্সাম দেওয়া আছে? একটু বসে বসে আমরা এক্সাম দিব। বেটার হয় অফলাইনে দিলে, অনলাইনে দিলেও অ্যাটলিস্ট পাপটা কম হবে, অ্যাটলিস্ট এক্সামটা দিও। এই 4 ভাগে তুমি শুরু করো। তোমার অ্যাভারেজ স্টাডি টাইম থাকতে হলো 10 আওয়ার প্লাস, দ্যাট ইজ এক্সক্লুডিং, অর্থাৎ বাদ দিয়ে স্কুল, প্রাইভেট, কোচিং, ব্যাচ সব বাদ দিয়ে 10 ঘন্টা নিজে পড়তে হবে। কি করতে হবে? নিজে পড়তে হবে। ক্লিয়ার? এরপরে আসো এক্সাম হল রাইটিং টেকনিক্স, অর্থাৎ ইয়ার ফাইনালে আমরা কিভাবে লেখা ট্রাই করব। প্রথমত বাংলা বিজিএস, মানে তো বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম, বাংলা দ্বিতীয়, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে আমরা লিখব বিগ, যত বড় করে লেখা যায় মনের মাধুরী মিশায় লিখবা। ইংলিশের ক্ষেত্রে আমরা যখনই লিখবো আমরা লিখবো হলো নিট অ্যান্ড ক্লিন, কাটাকাটি করব না, রানিং মিস্টেক করব না, স্পেলিং মিস্টেক করব না, গ্রামাটিক্যাল মিস্টেক করব না। আর আমরা লিখবো ইউনিক। ইউনিক মানে কি? ধরো যে কোনো প্যারাগ্রাফ, পপুলেশন প্রবলেম ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এই যদি তোমার প্রতিবার ইন্ট্রো হয় তাহলে নাম্বার হবে না। এবার ইংলিশের সামারি বলো, প্যারাগ্রাফ বলো, এগুলা একটু ইউনিকলি লেখার চেষ্টা করবা। সাপোজ এইম ইন লাইফ সবাই লিখতেছে, সবাই লিখছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে যায় পড়াবে, তুমি লেখা আই ওয়ান্ট টু বি এ এডটেক এন্টারপ্রেনার, আমি আনাস্পির হতে চাই, আমি তাবিজ ব্যবসা করতে চাই। জোকস অ্যাপার্ট, মানে ইউ রাইট ইট ডিফারেন্টলি অ্যান্ড ইউনিক। তুমি যদি লেখো তুমি দেখবো তোমার নাম্বার বেশি আসতেছে। এরপরে আমাদেরকে চলে যেতে হবে হলো ফিজিক্স, ম্যাথ, এই দুইটা সাবজেক্টে ম্যাথ করব আমরা ইলাবোরেটলি, অর্থাৎ কোনো শর্টকাট না, আমরা বইয়ের নিয়ম ফলো করব, কোনো এডটেকের ভাইয়ার নিয়ম ফলো করবো না। স্কুলে যদি স্যার কাটা দেয় কিচ্ছু বলতে পারবো না, কিন্তু বোর্ডে যদি কাটা দেয় তাও বলতে পারবো না। মেজরিটি অফ দ্য টাইম বই বা গাইড ফলো করবা, এটা বাংলাদেশ, এখানে এথিক্স না বাস্তবতা চলে। এরপরে চলে আসি ফিজিক্স, ম্যাথ, এরপরে আমরা আসি সেটা হলো আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি। কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রেও আমরা বড় করে লেখার চেষ্টা করব, আমরা চিত্র, গ্রাফ, পয়েন্ট বা প্যারা করে লেখার চেষ্টা করব। পরীক্ষার হলে কিভাবে লিখলে নাম্বার পাওয়া যায় এটার উপর আমার সেপারেট ভিডিও আছে অনেক বড়, ওগুলা দেখে নিতে পারো। বাট এক্সাম হলে লেখার ক্ষেত্রে আমাদের মূল টার্গেট হবে কি জানো? মূল টার্গেট হলো টু মেক আওয়ার সেলফস লুক ডিফারেন্ট। অর্থাৎ টিচার যখন আমার খাতাটা
10টা খাতার মধ্যে পাবে বা 20টা খাতার মধ্যে আমার খাতাটার মধ্যে আসবে, দিবে খুব সুন্দর করে নীল কালি দিয়ে কোশ্চেনগুলো টপ লেখা। প্রত্যেকটা সংজ্ঞার আগে হয়তো বা চাইছে সিলোমের সংজ্ঞা, সিলোম দিয়ে নীল কালি দিয়ে আন্ডারলাইন করে লিখছি, বড় বড় করে লিখছি, ম্যাথগুলো ল্যাবরেটরি করছি, বায়োলজিতে চিত্র দিছি, ইংলিশে খুব সুন্দর মতো স্কেল দিয়ে মার্কিং করে দিছি। অর্থাৎ ওভারঅল মাই অ্যান্সার শিট ইজ টোটালি ডিফারেন্ট। সো তখন টিচার মার্ক কিন্তু খাতা ভরায় দেয়। আর যদি আর 10টা 14 মতো আমার খাতাটা হয়, টিচার মেজরিটি অফ দ্য টাইম নাম্বার দিবে না। সো দিস ইজ দ্য ওভারঅল বার্ষিক পরীক্ষায় কামব্যাক দেওয়ার প্ল্যান। এখানে আমি একটা লাস্ট পয়েন্ট বলে শেষ করে দিই। সাপোজ তুমি আমার কামব্যাক কোর্সে এনরোল করছো এবং তুমি পড়াশোনা শুরু করছো, বাট 7 দিন 10 দিন পরে যায় একদিন তোমার পড়তে ভালো লাগতেছে না, তুমি ওই দিন পড়ো নাই, অথবা ধরো না 3 দিন একটা না পড়ো নাই, মেজরিটি অফ দ্য টাইম তোমরা যেটা করো ওই সময় গিভ আপ করে ফেলো। আমি তোমাদেরকে একটা এক্সট্রা স্লাইডে জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হলো রিয়েল লাইফ কনসিস্টেন্সি কার্ভ। আমরা যে মুভি বা মোটিভেশনাল ভিডিওতে কনসিস্টেন্সি দেখি যে সে একদম এভরি সিঙ্গেল ডে প্রতিদিন 10 ঘন্টা করে পড়তেছে, বাট ইন রিয়েল লাইফ যেটা হয় সেটা হলো একটা স্টুডেন্ট 10 ঘন্টা পড়ছে, কোনো একদিন সে 6 ঘন্টা পড়ছে, তারপরের দিন আরও কমছে, এই দিন হয়তো বা তার বাসায় ইস্যু হয়েছে, এই দিন হয়তো বা তার শরীর ভালো ছিল না, আর সে কি করে আবার কার্ভটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আবার কোনো এক কারণে ডাউন হবে, কিন্তু আবার সে উঠায় নিয়ে যাবে। রিয়েল লাইফ কনসিস্টেন্সি ইজ নট অ্যাবাউট ওয়ার্কিং হার্ড এভরি সিঙ্গেল ডে, ইটস অ্যাবাউট কামিং ব্যাক এভরি সিঙ্গেল টাইম। সে একটা লাইন বলছি না, অস্থির একটা কোট, কিন্তু রিয়েল লাইফের কনসিস্টেন্সি হলো যে আমি প্রতিদিন 10 ঘন্টা না করতে পারলো, যতটুকু আমার সামর্থ্যগুলোয় প্রতিবার আমরা ওই 10 ঘন্টা রিচ করার ট্রাই করব। যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়, মেজরিটি অফ দ্য টাইম মানুষজন কী করে, যে ওর কার্ভ যদি কোনো এক কারণে যদি এখানে কমে গেছে, ওইখান থেকে পড়াই ছাড়িয়ে দেয়। কিন্তু যে ভালো স্টুডেন্ট বা যে চ্যাম্পিয়ন, সে প্রতিবার কার্ভটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সে কারণ সে জানে ইন রিয়েল লাইফে ইস্যু আসতেই পারে, বাট প্রতি ইস্যুর পরে কাম ব্যাক দেওয়া জরুরি। সো তুমি যদি বিলিভ করো, ইনশাআল্লাহ তোমার বার্ষিক পরীক্ষায় কাম ব্যাক হবে। কমেন্ট সেকশনে লেখো কাম ব্যাক, এবং সুন্দর মতো আমাদের কাম ব্যাক একাডেমিক প্রোগ্রামে আজকে এনরোল করে ফেলো। বেস্ট অফ লাক, টাটা। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।